শহর মুম্বাই থেকে। মুম্বাইয়ে ডিবি রোড বা লিমিংটন রোড নামে একটা জায়গা আছে। এখানে একটা অ্যাপার্টমেন্টে কীর্তি বিয়াস নামের একটি মেয়ে বাস করত। কীর্তি এক মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ে ছিল। এই সত্য ঘটনাটি শুরু হয় ভারতের সবচেয়ে বড় শহর মুম্বাই থেকে। মুম্বাইয়ে ডিবি রোড বা লিমিংটন রোড নামে একটা জায়গা আছে। এখানে একটা অ্যাপার্টমেন্টে কীর্তি বিয়াস নামের একটি মেয়ে বাস করত। কীর্তি এক মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ে ছিল। এর পরিবার ছিল খুব ছোট, মা বাবা ও একটা বোন ছিল। পাশের ফ্ল্যাটগুলোতে কুজিন আত্মীয়রাও থাকত। কীর্তি ছিল একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। বিব্লান্ট নামের এক সেলুন কোম্পানিতে ফাইন্যান্স ম্যানেজার হিসেবে কাজ করত, যা বলিউড অভিনেতা ফারহান আখতারের প্রাক্তন স্ত্রীর মালিকানাধীন ছিল। কীর্তি তার কাজ নিয়ে খুব সিরিয়াস ছিল এবং কোনো ভুল বা অবহেলা একদম সহ্য করত না। এভাবে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু 16 মার্চ 2018 সালে সকাল 9টার দিকে কীর্তি তার বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়। কিন্তু সে অফিসে যায়নি। অফিসের সময় চলে যাওয়ার পর অফিসের লোকেরা কীর্তিকে ফোন করতে শুরু করে, কারণ তারা জানতে চেয়েছিল যে কেন কীর্তি অফিসে আসেনি। কিন্তু কীর্তির ফোনটা সুইচ অফ ছিল। সহকর্মীরা ভেবেছিল হয়তো ফোনের চার্জ শেষ হয়ে গেছে, অথবা কীর্তি আজ কোনো কারণে অফিসে আসবে না, এজন্য সবাই তাদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে সকাল 11টার দিকে কীর্তির মা তাকে ফোন করেন, কিন্তু কীর্তির ফোন সুইচ অফ ছিল। মায়ের মনে হয়েছিল হয়তো কীর্তি অফিসের কাজে ব্যস্ত আছে, এজন্য ফোন সুইচ অফ করে রেখেছে যেন কেউ তাকে বিরক্ত না করে। মা তারপর নিজের কাজেই মন দিয়ে ব্যস্ত হয়ে যান। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যায়, অফিসের সময় শেষ হয়ে যায়, আর বাড়িতে মা বাবা আর বোন কীর্তির জন্য অপেক্ষা করতে থাকে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর বাড়ির লোকেরা আবার কীর্তিকে ফোন করে, কিন্তু ফোন তখনও সুইচ অফ ছিল। এরপর কীর্তির বোন আশেপাশের মানুষদের কাছে তার সম্পর্কে জানতে শুরু করে। কীর্তির দাদি, যিনি এই অ্যাপার্টমেন্টে থাকতেন, তিনিও কীর্তিকে নিয়ে উদ্বেগের মধ্যে ছিলেন। কীর্তির দাদি খুব ভালোবাসতেন কীর্তিকে। কীর্তির বোন দাদিকে কিছু জানাতে চায়নি যাতে তিনি চিন্তা না করেন। কীর্তি অবশ্য তার দাদিকে অফিসে যাওয়ার আগে কিছু জানায়নি। বাড়ির সবাই চিন্তিত ছিল। এখন কীর্তির বোন তার বন্ধুদের ফোন করে জিজ্ঞেস করে, কিন্তু তারা জানায় কীর্তি তো অফিসে আসেনি। এই কথা শুনে কীর্তির পরিবার আরও চিন্তিত হয়ে পড়ে। এর মধ্যেই পরের দিন সকাল হয়ে যায়, কিন্তু কীর্তি এখনো বাড়ি ফেরেনি। এরপর কীর্তির বোন লিমিংটন রোড বা ডিবি মার্গ থানায় গিয়ে কীর্তির নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে। সে বলে যে তার ছোট বোন কীর্তি বিয়াস গতকাল সকাল 9টা থেকে 9:30টার মধ্যে অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু 11টার দিকে যখন মা তাকে ফোন করেন তখন তার ফোন সুইচ অফ ছিল। সন্ধ্যায় যখন কীর্তি বাড়ি ফিরে আসেনি তখন তার ফোনও সুইচ অফ ছিল। অফিস থেকেও জানানো হয় যে কীর্তি গতকাল অফিসে আসেনি, সকাল থেকে সে নিখোঁজ। এরপর পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে এবং তদন্ত শুরু হয়। ফারহান আখতারও তার টুইটার হ্যান্ডলে সবাইকে অনুরোধ করেন, যদি কীর্তি কোথাও দেখা যায় তবে তাকে যেন জানানো হয়। বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয় এবং তাকে খুঁজে বের করার জন্য সব রকম চেষ্টা করা হয়, কিন্তু কীর্তির কোনো খোঁজ পাওয়া যায় না। 5 এপ্রিল কীর্তির নিখোঁজ হওয়ার মামলাটি মুম্বাই ক্রাইম ব্রাঞ্চকে হস্তান্তর করা হয়। ক্রাইম ব্রাঞ্চ তদন্ত শুরু করে দেখে কীর্তি সকাল 9টার দিকে তার বাড়ির বাইরে একটি ফোর্ড ইকো গাড়িতে বসা 2 জনের সঙ্গে কথা বলছিল। পরে সেই গাড়িতে চড়ে কোথাও চলে যায়। ভিডিওটি জুম করলে গাড়ির নম্বরও বের হয়ে আসে। এখন পুলিশ গাড়ির মালিকের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শুরু করে। পুলিশ জানতে পারে যে গাড়িটি ছিল খুশি সাহজওয়ানি নামে এক মহিলার, যে 42 বছর বয়সী ছিল এবং সান্তা ক্রুজ ওয়েস্টে একটি অ্যাপার্টমেন্টে তার স্বামী আর ছেলে নিয়ে থাকত। সে কীর্তি বিয়াসের মতোই বেবলান্ট সেলুনে একাডেমি ম্যানেজার হিসেবে কাজ করত। পুলিশ যখন খুশির ব্যাপারে জানতে পারে তখন তারা বেবলান্ট সেলুনে গিয়ে খুশিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। খুশি জানায় 16 মার্চ কীর্তিকে সে তার গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল। খুশি তার সহকর্মী সিদ্ধেশ, যে বেবলান্ট সেলুনে অ্যাকাউন্টস দেখত, এর সঙ্গে অফিস যাচ্ছিল। সিদ্ধেশের বয়স 29 বছর ছিল। এদের অফিস যাওয়ার পথে কীর্তির বাড়ি পড়ে, তাই পথে কীর্তিকে দেখে গাড়ি থামায়। খুশি এবং সিদ্ধেশ কীর্তিকে বলেছিল যে তারা অফিস যাচ্ছে এবং কীর্তিকে গাড়িতে উঠে বসতে বলে। কীর্তি প্রথমে গাড়িতে বসতে চায়নি এবং বলেছিল, আমি নিজেই অফিস চলে যাব, তোমরা যাও। তবে খুশি ও সিদ্ধেশ তাকে গাড়িতে উঠতে অনুরোধ করতে থাকে। তখন কীর্তি রাজি হয়ে বলেছিল যে ঠিক আছে, আমাকে নবজীবন সোসাইটির কাছে নামিয়ে দিও, আমি সেখান থেকে লোকাল ট্রেনে চলে যাব। খুশি তাকে বলে, ঠিক আছে, বসো।
এরপর কীর্তি গাড়ির সামনের সিটে বসে পড়ে। খুশি গাড়ি চালাচ্ছিল এবং সিদ্ধেশ পেছনের সিটে বসেছিল। খুশি পুলিশকে আরও জানিয়েছিল যে সে কীর্তিকে নবজীবন সোসাইটির কাছে নামিয়ে দিয়েছিল, তারপর সিদ্ধেশের সঙ্গে অফিসে চলে গিয়েছিল। পুলিশ অফিসের সমস্ত রেকর্ড পরীক্ষা করে এবং সত্যিই খুশি ও সিদ্ধেশ 16 মার্চ অফিসে সময়মতো উপস্থিত ছিল, তাই খুশির বক্তব্য সঠিক বলে মনে হয়। এরপর পুলিশ তাদের তদন্ত এখান থেকে শেষ করে চলে যায়। এদিকে ক্রাইম ব্রাঞ্চ কীর্তির বাড়ি থেকে নবজীবন সোসাইটির গ্র্যান্ড রোড স্টেশন পর্যন্ত সব সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। কীর্তি কোন গাড়িতে উঠেছিল সেটা আগে থেকেই জানা ছিল, তাই ওই গাড়িটাকেই সিসিটিভি ফুটেজে খোঁজা হচ্ছিল। সিসিটিভিতে দেখা যায় যে কীর্তি 9:15 ফোর্ড ইকো গাড়িতে উঠেছিল এবং 9:18 গাড়ি নবজীবন সোসাইটির কাছে পৌঁছায়। সেখানে 3 জনেই ছিল। এরপর গাড়ি 9:25 নাগাদ 7 রাস্তা নামক এলাকায় পৌঁছায়, কিন্তু এখানে কীর্তি আর গাড়ির সামনে বসেছিল না, বরং গাড়িতে মাত্র 2 জন, খুশি এবং সিদ্ধেশ ছিল। পুলিশ ধারণা করে যে খুশি কীর্তিকে গ্র্যান্ড রোড স্টেশনের কাছে নামিয়ে দিয়েছিল, কিন্তু যখন গ্র্যান্ড রোডের সিসিটিভি ফুটেজ দেখা হয় তখন দেখা যায় কীর্তি সেখানে নেই। যদি সে নবজীবন সোসাইটির কাছে নেমে থাকে তবে গ্র্যান্ড রোড স্টেশনে কেন আসবে না? আরও একটি সম্ভাবনা ছিল যে কীর্তি গাড়ি থেকে নামেনি, কিন্তু নবজীবন সোসাইটির কাছ থেকে 7 মিনিটের মধ্যে কীর্তি কোথায় হারিয়ে যেতে পারে সেটা ভেবে পুলিশ উদ্বিগ্ন হয়। খুশি তার বিবৃতিতে জানিয়েছিল সে কখনো কখনো ট্রাফিক এরিয়া স্টেশনের পার্কিংয়ে গাড়ি রেখে লোকাল ট্রেন ধরে অফিস যেত। পুলিশ সিসিটিভি ফুটেজে খুশিকে গাড়ি চালাতে দেখে, এরপর ভাবে যে সে কিভাবে গত কিছুদিনে এই পথ ধরে অফিস যেত। এসব জানার জন্য পুলিশের পক্ষ থেকে পুরনো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয় আর 2 মাসের ফুটেজ দেখা হয়। কিন্তু অবাক করা ব্যাপার হলো, একটিও দিন খুশি স্টেশনের পার্কিংয়ে গাড়ি রেখে লোকাল ট্রেনে করে অফিস যায়নি। খুশি ক্রাইম ব্রাঞ্চের মতো এমন পুলিশ কর্তৃপক্ষের কাছে এমন মিথ্যা কিভাবে বলতে পারে? এই কারণে ক্রাইম ব্রাঞ্চের নজর খুশির উপরে পড়ে। কীর্তি নিখোঁজ হওয়ার পর 17 মার্চ সিদ্ধেশ তার বন্ধুদের সঙ্গে পুলিশ স্টেশনে গিয়ে জানায় যে সে কীর্তিকে খুঁজে বের করতে পুলিশকে সাহায্য করবে, কিন্তু সে এই তথ্য গোপন রেখেছিল যে 16 মার্চ